আচ্ছা, আসবো দেবাশিস বাবুর কাছে যেতে হচ্ছে। দেবাশিস বাবু, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনার কাছে খুব এই মুহূর্তে আমার জানতে ইচ্ছে করছে, যে খবর আমরা গতকাল সম্প্রচার করেছি, দেখিয়েছি, সেখানে দেখা যাচ্ছে মহাকরণ আর লালবাজার থেকে কার্যত ঢিলছোড়া দূরত্ব। এই ঢিলছোড়া দূরত্বে বেআইনি অস্ত্র আর কার্তুজের চোরা চালানের কারবার চলছিল। আচ্ছা, পুলিশ প্রশাসন কিছুই কি জানতে পারে না, কিছুই কি টের পায় না তারা? তাদের নাকের ডগায় এইভাবে চলছে এই কারবারগুলো। দেখুন, ওই লালবাজারের আশেপাশে অনেক লাইসেন্সড যে বন্দুক আছে, তারও অনেক দোকান আছে, মানে সেখানেও কেনা বেচা হয়। কিন্তু তার প্রত্যেকটা রিপোর্ট কিন্তু প্রত্যেকদিন ডে টু ডে একটা মানে ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট আছে বা কলকাতা পুলিশের এসবি তাদের কাছে যায়, এবং তাদের প্রত্যেক মাসে একটা মানে কনসলিডেটেড রিপোর্ট যায়, এবং সেটা নিয়ে মানে গভর্নমেন্টের কাছে ডেটা থাকে। দুঃখের বিষয় হচ্ছে এখন আমাদের যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ, আমরা সেই প্রভেদটা কিন্তু হারিয়ে ফেলেছি। কলকাতা শহরের, খাস কলকাতা শহরের বুকে যখন একজন মানে শাসক দলের খুব বিশিষ্ট যিনি কাউন্সিলর এবং ওই মেয়র ইন কাউন্সিলও আছেন, তার উপরে যেদিন হানা হয়ে গেল, মানে কীভাবে উনি বেঁচে গেলেন ঈশ্বরের অসীম কৃপা। এরপরে দেখুন আপনি মানে রাজ্য জুড়ে এই ঘটনা ঘটেই চলেছে। মালদাতে ওনাদের দলেরই কাউন্সিলর মারা গেলেন। তো এই ঘটনা কিন্তু প্রত্যেক দিন ঘটছে। সব থেকে বড় কথা হচ্ছে যে লালবাজারের পাশে না ওটা মহাকরণের পাশে না অন্য মানে কোনো পুলিশ ইউনিটের পাশে বা থানার পাশে, সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা যে পুলিশের যে সদিচ্ছা, পুলিশ কি করে তদন্ত করবে বলুন? তদন্ত যদি আগে থেকে ঠিক করে দেওয়া থাকে এবং কার ওপরে অ্যাকশান নেবে, কার ওপরে নেবে না, এই পছন্দ অপছন্দটা যতদিন না তার ক্লাসিফিকেশানটা ভেঙে যাবে, মানে অপরাধী মানে অপরাধী, মানে অপরাধ যে করছে সেই অপরাধী, তার যে কোনো ক্লাসিফিকেশান থাকবে না, সেই জায়গাটা ওপরে যতদিন না প্রশাসন তার উপরে ওই এখন যে ধরনের একটা নিয়ম বলবৎ করে রেখেছে তার বাইরে বেরোবে, আমরা সত্যিকারের কতটা ভয়ে আছি। আজকে যদি এই রকম ঘটনা কোনো কাউন্সিলরের ওপরে হয়, এত প্রভাবশালী যিনি, কালকে কোনো আরো বড় মন্ত্রীর ওপরে হতে পারে, তাহলে আপনি হ্যাঁ মন্ত্রীর ওপরেও হয়েছে, তার আগে হয়েছে, বিধায়ক হয়েছে, মন্ত্রীর ওপরে হয়েছে, কিছুদিন আগেই হয়েছে। তার আগে রাজ্যের একজন বিখ্যাত মন্ত্রী যিনি অনেকদিন মানে খাদ্য কেলেঙ্কারিকে ভিতরে ছিলেন, তার উপরে হয়েছে। তো আজকে যে এই ঘটনা বারে 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 ঘটছে, দিকে দিকে আর্মস অ্যামুনিশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু রমরমা কারবার, স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন এগুলো রিকভারি করতে হবে, ডিজি দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে এগুলো উদ্ধার করা হোক, কিন্তু তারপরেও তার পুলিশ কথা শোনে না। এটা কি না, কথা শোনে কি শোনে না, বা চোখে দেখেও দেখতে পায় কি দেখতে পায় না, সেটা পরের প্রশ্ন। আমি ঝন্টুবাবুর কাছে আরো একটা বিষয় আসি। দেখুন ঝন্টুবাবু, এই যে যখন বাংলা জুড়ে বোমা বারুদ উদ্ধার হচ্ছে, যখন দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, ঠিক তখনই একেবারে খাস কলকাতা সেন্ট্রাল এভিনিউ এর বুকে সেখানেও একটা হাড়হিম করা ঘটনা ঘটে যাচ্ছে। সেখানে ডাকাতি, বয়স্ক একজন বৃদ্ধা, তিনি বাড়িতে রয়েছেন এবং সেই সুযোগ নিয়ে সেই বাড়িতে ডাকাতি। তাহলে ভাবুন তো একবার, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ধীরে ধীরে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তাতে তো বারবার একটা প্রশ্ন করতেই হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ প্রশাসনের উপর যদি আস্থাটাই হারিয়ে ফেলে সাধারণ মানুষ, তাহলে যাবেটা কোথায় তারা? শোনো, আমি বলি, একটা তো প্রচলিত কথাই আছে, শিব ঠাকুরের নিজের দেশে আইন কানুন সর্বনেশে। তো এই আইন কানুন সর্বনেশেটা তো রাজ্যের শাসক দল নিজের স্বার্থেই করেছে নাকি? আমি তোমাকে বলি, ও একদম কোচবিহার থেকে কাকদ্বীপ চলে যাও, ফি দিন যেভাবে ল অ্যান্ড অর্ডারকে মানুষ কার্যত হাতে নিচ্ছে, তাতে তো পুলিশ প্রশাসনের প্রতি অনাস্থারই বহিঃপ্রকাশ। সবচাইতে বড় গণপ্রহার, গণহত্যা, পিটিয়ে মারার ঘটনা এই মুহূর্তে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে হয়। কেন? কারণ মানুষ জানে ওই পুলিশ যদিও বা তাদের চাপে পড়ে কোনো একজন সমাজ বিরোধীকে নেবে, অ্যারেস্ট করবে, কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দেবে। তুমি খেয়াল করে দেখো না কেন, এই যে বকটুই ঘটনা, বকটুইর ঘটনায় ভাদু শেখ যখন খুন হলেন, তার পাল্টা 10 জনকে কিন্তু পুড়িয়ে মারা হয়েছিল, তো এই যে পাল্টা মারাটা, সেই সময় এই মারাটা কেন হয়েছে? কার্যত 6 ঘন্টা ওদের এলাকাটাকে ব্লক করে দমকলকে ঢুকতে না দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল পরিষ্কারভাবে। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে ভাদু শেখ হত্যার পরে একটা প্যারালাল ডাক মাস্টার ইকোনমি তৈরি হয়েছে। এটা আমার কথা নয়, রাজ্যের পুলিশ প্রশাসনের ইন্টারনাল রিপোর্ট পরবর্তীকালে বাইরে এসেছিল যে প্রত্যেকটা তৃণমূল নেতা একদম একটা ডাক মাস্টার প্যারালাল ইকোনমি করেছে। এই ডাক মাস্টার প্যারালাল ইকোনমি মানে তুমি তুলে নাও থানা ওয়াইজ, টাকা তুলে নিয়ে থানাকে দিতে হবে, থানা অন্য জায়গায় পাঠিয়ে দেবে, ভাগটা হবে 25-75-এর, ফলে তুমি যা কিছু করো।
এই যে তুমি খেয়াল করবে 2019 সালে শাহজাহান যখন একটি মেয়ের তার বাহিনী একটা মেয়েকে শ্লীলতাহানি করেছিল বলে মামলাটা হয়, মামলার পরে পুলিশ তাকে ধরতে যায় কালী পুজোর দিন, তখন গণহারে পুলিশ বাহিনীর উপর যখন বোমা গুলি চলে, একজন ভিলেজ পুলিশ বলাই মাইতি সম্ভবত ওখানে স্পট মারা যায়। তারপরে পুলিশ ম্যাডামকে বলেছিল, ম্যাডাম অস্ত্রের একদম স্বর্গরাজ্য অবৈধ অস্ত্রের হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আমাদেরকে অর্ডার দিন। কোনো অর্ডার কিন্তু দেওয়া হয়নি রিকভারি, পুলিশটা কিন্তু খুন হয়েছিল। তাহলে পুলিশ যে পুলিশ সমাজ বিরোধীদের ছিনিয়ে আনে, রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজ বিরোধীদের ছিনিয়ে আনছে, পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে। আমি ঝন্টুবাবু আপনার এই প্রসঙ্গ ধরে দেবাশিস বাবুর কাছে একটা বিষয় জানতে চাইবো। দেবাশিস বাবু দেখুন, শুধুমাত্র যে অস্ত্র উদ্ধার হচ্ছে তা কিন্তু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গিদেরও গ্রেফতার করা হচ্ছে এবং তারপরে যে তথ্য মারফত যে বিষয়গুলো আমাদের সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে এই যে একটা বিস্তার জাল তারা বেছানোর চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গের বুকে বসেই। তাহলে কি বড় সড়ো কোনো নাশকতার ছক এ রাজ্যের মাটিতে বসেই তৈরির একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে? শুধুমাত্র এই আইনের ফাঁক আছে বলেই কি এত বড় একটা ছক করানোর চেষ্টা করছে জঙ্গিরা? চালিয়ে যাচ্ছে কি, অলরেডি মানে দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, এটা করা হয়ে গেছে। ভয়ঙ্কর কথা বলছেন। এবং আজকে যেটা আপনারা ভাবছেন যে আমরা মানে এই জিনিসটা চলছে, একদমই না। এটার যে জাল অনেকদিন আগেই থেকে বোনা শুরু হয়েছিল, এখন তারা অনেক মানে সাকসেসফুল হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তাদের অস্তিত্ব কিন্তু সঠিকভাবে বিস্তার করে নিয়েছে। তো আজকে যদি আমরা সেই জায়গায় মানে এই আলোচনাটাতে আসি, খুব সংক্ষেপে বলছি যে দেখুন, বাংলাদেশ আমাদের এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই দুটো ঘটনা কিন্তু মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে আপনি দেখবেন এই যে বাংলাদেশের যে মানে এই ঘটনাটি ঘটলো, তার আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই 21 সাল বা এই 18 সালের পঞ্চায়েত ইলেকশনের আগে সেই ধরনের এইভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরিয়েট করতো না। তো মানে এই যে বিভিন্ন সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশ, তার মধ্যে কে জঙ্গি কে সমাজবিরোধী, এই যে বিভিন্ন সময় তার মধ্যে হিন্দু মুসলিম রায়ট, বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডারের অবক্ষয়, তার মধ্যে বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ আজকে যেগুলো ধরা পড়ছে, এদের কিন্তু একটা ডিপ রুটেড কনস্পিরেসি আছে। বাংলাদেশের যে যারা ওখানে বসে ইউনিসের উপদেষ্টা থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে তারা প্রকাশ্য মঞ্চে বসে তারা প্রেস ব্রিফিং করেছে যে তাদের একটা আলাদা রাষ্ট্রের একটা তারা থিওরি বার করেছে, তার মধ্যে কোথায় মানে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা থাকবে, তাদের বাংলাদেশের কোন কোন মানে বাংলাদেশটা থাকবে, তার সাথে নর্থ ইস্টের কোন কোন রাজ্য থাকবে। তো এই যে পরিকল্পনা দীর্ঘদিন, মানে এই জায়গাটাকে যদি ডিস্টার্ব না করে দেওয়া যায়, এই পরিকল্পনা কিন্তু শুধুমাত্র আপনি ভাববেন যে এটা স্থানীয় সমস্যা, একদমই নয়। আমাদের প্রশাসন, স্থানীয় যে গভর্নমেন্ট রয়েছে সেটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।